গণতান্ত্রিক দেশে আপনি আমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন, ওকে বৈধ, আমি আপনার বিরোধী হইল বৈধ করেন। কিন্তু আপনি সেখানে কি স্লোগান দিলেন, তেরা মেরা রিশতা কি আল্লাহ ইলা ইল্লাল্লাহ, ওইখানে স্লোগান কেন? আপনি ওখানে জায়গায় স্লোগান কি দিলেন, উমর খালিদ জিন্দাবাদ কেন দিলেন? উমর খালিদ একটা জঙ্গি সন্ত্রাসী, আপনি ওর নামে কেন স্লোগান দিলেন? আপনি ওইখানে গিয়ে কি স্লোগান দিলেন, 370 ফের লাएंगे লৌটাएंगे, কেন 370 নিয়ে আসবেন কাশ্মীরের স্লোগান কেন দিলেন আপনি? আবার সপার নেতা গিয়ে ওখানে কি স্লোগান দিলেন, নরেন্দ্র আদিত্যনাথকে হটাইতে হবে। আচ্ছা, এটা তো শিক্ষামন্ত্রীর ব্যাপার, আপনি আদিত্যনাথকে হটাইতেছেন কেন? মানে আমার সাথে ঝগড়া হইলো আপনার, আমি কেন বলবো হায়দার ভাইকে হটাও? মানে আপনি আসছেন আলু পোড়া খাইতে। মানে এখানে ছাত্র রাজনীতি যদি হয়, সে আন্দোলনের প্রতি আমাদের সমর্থন থাকবে, তার অধিকারের প্রশ্নে, বা সে আন্দোলনের প্রতি যদি আমার সমর্থন নাও থাকে, তার বিরোধিতা করা গণতান্ত্রিক দেশে করবে। কিন্তু আপনি পুলিশ দাঁড়িয়ে স্প্রে মারলেন কেন? পুলিশ দেখবেন শান্ত, যে যারে পিটাইলো দেখেন কত বড় বদমাইশ। ওই যে বাংলাদেশে যা করছেন তাই, ঠিক বাংলাদেশের যে সিনেমাটা হয়েছে জুলাই সন্ত্রাসের হুবহু কাট কপি পেস্ট। কটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কটা বামপন্থী নেতা, এক মুঠো অভিনেতা অভিনেত্রী, এক মুঠো গায়ক, এক মুঠো নায়ক, এক মুঠো টিকটকার, এক টুকরো হিন্দু, এক টুকরো মুসলমান, কি সুন্দর মিল, বাংলাদেশের মতোই হুবহু। কিন্তু ওইখানে তো ভাই ওয়াকার নাই, তাই আপনি আন্দোলন সফল হতে পারবেন না। পুলিশ দাঁড়িয়ে আছে, যে ছাত্রকে পেটাইলো তার ছবিতে হামারা স্টুডেন্ট কো মারা, ইতনা হারামি কেসা হ্যায়, নরেন্দ্র মোদী কত কথা। যে ব্যক্তিটা অভিযোগ করলেন নাসিরুদ্দিন শাহ, যেদিন কাসাব তাজ হোটেলে হামলা চালিয়ে শত শত ভারতীয় নাগরিক মেরে ফেললো, সেই দিন এই নাসিরুদ্দিন শাহ কি বলেছিল? সেই দিন ওই কাসাবের পক্ষে তিনি লিখেছিলেন তার জন্য ফাঁসি না হয়। এই সেই নাসিরুদ্দিন শাহ, আমার প্রিয় অভিনেতা, এই সেই নাসিরুদ্দিন শাহ। ইয়াদ রাখা যায়গা, কি ইয়াদ রাখবেন আপনি? আপনি কেন কাসাবের কথা ইয়াদ রাখলেন না? আপনি কেন পেহেলগাম হামলার কথা বললেন না? ইয়াদ রাখা যায়গা কেন বললেন না আপনি? কেন আপনি ভারতের এত সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে তখন কেন বলেন না ইয়াদ রাখা যায়গা? আর কয়টা বদমাইশ দেশদ্রোহী, কয়টা বিভ্রান্ত তেলাসুরারে পিটাইছে, আপনি বলেন ইয়াদ রাখা যায়গা? আপনি তো সেই নাসিরুদ্দিন যে সারা জীবন ভারতের সুবিধা নিয়েছেন, যে সারা জীবন মুসলিম অভিনেতা হিসেবে পুরস্কার প্রাপ্ত হয়েছেন। প্রথমে হিন্দু বিয়ে করেছেন, পরে মুসলমান, আর 2 ঘরে বাচ্চা আছে, ঠিক আছে, 2 ঘরে বাচ্চা আছে। আপনি এখন এসে হয়ে গেলেন কি বলেন যে ভারত আমার জন্য, ভারত অসহিষ্ণু, সারা জীবন সুবিধা নিয়ে অসহিষ্ণু হয়ে গেল ভারত, মিছিল করতেছে ইয়াদ রাখা জায়গা বলে আপনি কি বোঝাতেছেন? আর যে ছেলেরে পিটাইলো, যার পক্ষে এত কথা, সে সরাসরি দেখলাম পুলিশের ভিডিও, দেখেন পরে টুক দেয় পিটাইতেছে, ওটা দেখায়। অর্থাৎ আপনি মৌসাকে ঢিল মারলেন, ওটা দেখাইলো না। কিন্তু আপনারা যখন মৌমাছি, এই যে তোকে মৌমাছি কামড়াইছে, মৌমাছি কামড়ায়, কিন্তু ঢিলটা মারলোকে পুলিশের সরাসরি পেপার স্প্রে মারল। আপনারা কেন মারলেন? পুলিশ তো কিছু করে না, তো পুলিশ চুপচাপ দাঁড়াইছিল। আবার এই বদমাইশ গুলো যখন ইরানে যখন তেহরানের কসাই যখন হাজার হাজার মানুষ মেরে ফেললো, তখন বললো এটা ঠিক আছে, নরেন্দ্র মোদী একটু পিটাইছে তাতে এদের পশ্চাৎ জ্বলে যায়। ঘটনাটা কি? তালমে তো কুছ কালা হায়। আবার একজন গায়ক আছে, কিছুদিন আগে বলছে ককরোচ পার্টিকে আমি সমর্থন করতে পারি না, আজকে হঠাৎ করে ককরোচ পার্টির সমর্থক হয়ে গেল, কারণটা কি? দালমে কুছ কালা হায়। আর যে ককরোচ পার্টির প্রধান, সে কি ভারতের ছাত্র? সে কি ভারতীয় নাগরিক? খোঁজ নেন তো একটু। তো ভারতের নেতারা কোথায়? তারা কেন আন্দোলনে আসে না? আর কারা কারা গেছে সব ফেলটু। রাহুল গান্ধী এর তো একবার তো তার বিরোধী দিল, পদই চলে গেছে নেতার। সে তার নিজের আসন আমেথিতে, তার বাপ দাদা 14 গোষ্ঠীর আসন বলা হয়, সেখানে সে ফেলটু। স্মৃতি অরুণা ইরানির কাছে সে ফেলটু, না স্মৃতি ইরানির কাছে তিনি ফেল করেছেন, তার বাপ দাদার করে মার্কা মারা আসলে ফেল। মানে নিজের বাড়িতে তারা ভোট নাই, সে গেছে দিল্লি দখল করতে। এরা কারা? এরা আর কিছুই না, নরেন্দ্র মোদী 2014 সাল থেকে ক্ষমতায়, এদের আর বরদাস্ত হইতেছে না। পাবলিক তো ভোট দেয় না, তাই এক একদিন কখনো কৃষক আন্দোলন, কখনো চাকরির আন্দোলন, কখনো হিন্দু মুসলমান আন্দোলন। এই সেই কংগ্রেস তো যারা বাবরের মাজারে গিয়ে ফুল দেয়, বাবরকে যায় বলে তোমাদের আমরা মনে রেখে রাম মন্দিরে যায় না। ভারতের রাজনীতিতে আমরা রাম মন্দিরকে এড়িয়ে যেতে পারবেন? সৌদি আরবের রাজনীতি করে আমরা মক্কা মদিনা এড়াইতে পারবেন? ধরেন মক্কা মদিনাতে ইহুদি এবং খ্রিস্টান রাজনীতি করে, সেও কি মক্কা মদিনাকে এড়িয়ে যেতে পারবে? ভারতে যদি কোনো মুসলমানও রাজনীতি করে, সে রাম মন্দিরকে এড়িয়ে চলতে পারবে না, প্রশ্নই আসে না। কারণ আপনি ভারত আর রাম আলাদা করতে পারবেন না, ভারত রামায়ণ আলাদা করতে পারবেন না, ভারত
আর রামচন্দ্র আলাদা করতে পারবেন না আপনি। আপনি সেটা আপনি মানবেন না, সেই দেশের সংস্কৃতি মানবেন না, আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন, হবে না, ওই দেশের মানুষ মানবে না। নরেন্দ্র মোদীকে যারা বিরোধিতা করার স্বার্থে বিরোধিতা করতেছে, আরো তাদের পিত্তি চলে গেছে গেল জানেন, এদের পেট খারাপ হয়েছে কেন জানেন, এদের মাথা গরম, হাইড্রোজেন রেল চালু করে দিয়েছে, হাইড্রোজেন শক্তি দিয়ে এখন রেল, কারণ উন্নয়নের এত দিকে নিয়ে যাচ্ছে, উন্নয়নকে এত উপরে নিয়ে যাচ্ছে, যারা ধারে কাছে নাই। তবে উন্নয়ন করলেই ক্ষমতায় থাকা যাবে এটা আমি বলতেছি না, কারণ শেখ হাসিনা কম উন্নয়ন করে নাই, ক্ষমতায় থাকতে পারে নাই। ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে। ভারত অবশ্যই সতর্ক রয়েছে, কারণ ভারতের মানুষ এত বোকা না যেটা বাংলাদেশের মতো মানে এরকম একটা মানে দেউলিয়া রাষ্ট্র বানায় ফেলবে ভারত। ভারতের জনগণ এত বোকা না, ওইখানে কোনো ইউজ নাই, ওইখানে কোনো ওয়াকার নাই। সুতরাং এই তথাকথিত ফাত্রামি আন্দোলন, আমি আবার বলছি তাদের অধিকার আছে মিছিল করার, আমি তাদের আন্দোলনের অধিকারের আন্দোলন, নেতার আন্দোলন করবে এই ব্যাপারে আমার কোনো কথা নেই, তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এখানে টোটালি ফাত্রামি, এদের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে বিদেশি ফান্ড এনজিওদের দোকানদারি বন্ধ হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী এমন কিছু করতেছে, ভারতের কনভার্সন অর্থাৎ ধর্মান্তকরণ বন্ধ হয়ে যাইতেছে, পেটে গোড়াকির মিশর হয়ে গেছে। খ্রিস্টান তো বানাইতে পারবেন না, ধর্মান্ত আরব থেকে টেকা আনতে পারবেন না, মুসলমান বানাইতে পারবেন না, পেটে কি ওই যে ব্রাহ্মণ মেয়ে আনলে 50 লাখ, ক্ষত্রিয় আনলে 40 লাখ, বৈশ্য আনলে 30 লাখ, আর সাধারণ হিন্দু আনলে 10 লাখ, মেয়ে বিয়ে করলে লাভ জিহাদ, এগুলো তো বন্ধ হয়ে যাবে। এই জন্য এদের মাথা ব্যথা। আর এই যে নেতাদের দেখে, কে নেতা? শাবানা আজমি এনজিওর নেতা, এনজিওর মালিক, ওয়াংচুক এনজিওর মালিক, কে এনজিওর মালিক? অরুন্ধতীরা এনজিওর মালিক, সব এনজিওর মালিক ওইখানে গিয়ে হাজির। তো সরকার ওই এনজিওর মালিকদের টাকা আসা বন্ধ করছে। বন্ধ করছে মানে সরকারের খাতায় আগে আসবে, অর্থাৎ আপনি আমার টাকা দিবেন, রাশেদ সাহেব বলো টাকাটা আমার ওইখানে হয়ে আসতে হবে, আমি জানবো যে ফরিদের কাছে কত টাকা গেল। এই জন্য এদের মাথা খারাপ, কারণ টাকা যত আসে এসে তো ভারতকে অস্থিতিশীল করবে। যেমন বাংলাদেশে কত টাকা ঢুকেছে মধ্যপ্রাচ্য থেকে, ইউরোপ আমেরিকা থেকে, এটা তো সরকার পতনের জন্য আমরা তো বলি 29 মিলিয়ন না, 29 বিলিয়ন ডলার খরচ করেছে এই সরকার পতনের জন্য শেখ হাসিনা সরকার। তো ভারতে তো আরো বেশি লাগবে, এই টাকাগুলো তো এনজিওর মাধ্যমে আসবে। এগুলো বন্ধ। একজনের কাছে 26টা কার্ড পাওয়া গেছে, 26টা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পাওয়া। আচ্ছা, একটা মানুষের 26টা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিভাবে হয় আমার বুঝাই বলেন, আমাকে বুঝিয়ে বলেন। আপনার কি 26টা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দরকার? বলেন হায়দার ভাই, আপনি তো ইউরোপে থাকেন, একটা মানুষের 26টা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কি কাছে তার পকেটে থাকলো, এতগুলো সে কেন ইউজ করে? হোয়াই? এমনি তো মনে করেন ওগুলো সব বৈধ, তারপর আপনি সন্দেহ করবেন না, তারে সন্দেহ করবেন কিনা? আরেক দিকে হলো নরেন্দ্র মোদী যদি ক্ষমতায় থাকে তাহলে ভারতের মানুষ জাতীয়তাবাদী হয়ে উঠছে। মনে রাখবেন, জাতীয়তাবাদ যারা সাম্রাজ্যবাদী তাদের জন্য ঝুঁকি, কারণ জাতীয়তাবাদ যদি মানুষের মধ্যে স্প্রেড করে, আমিও জাতীয়তাবাদের পক্ষে না, কিন্তু জাতীয়তাবাদ যদি স্প্রেড করে তাহলে সাম্রাজ্যবাদীরা সেখানে সহজে ঢুকতে পারে না, যখন ভিতরে জাতীয়তাবাদী চেতনা জাগবে। জাতীয়তাবাদী চেতনা জেগেছিল বলেই তো ব্রিটিশদের তাড়াইতে পারছিল। তো জাতীয়তাবাদী চেতনা এই আরএসএস এবং বিজেপি হিন্দুদের মধ্যে এমনকি মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদী চেতনাটাকে আপনার রেইজ করছে, এটা তাদের জন্য বিপজ্জনক। আর ভারত কিছু চুক্তি করে না, এটা তাদের মাথা খারাপ। ভারত উন্নয়ন করতেছে, এটা তাদের জন্য মাথা খারাপ। এই বয়সে ভারত উঠতে থাকে, পৃথিবীর 3য় নম্বর দেশ হয়ে গেছে অর্থনীতিতে, এটা যদি এখন 2 আসে 1 আসে মাথা খারাপ। সেই জন্য এখন ভারতকে কমজোর করো, ভারতকে ভাঙো, কারণ ভারত যদি টিকে থাকে পাকিস্তান 5 ভাগ হবে, আরো 2-3টা দেশ ভেঙে যেতে পারে, এমনকি আরো বড় বড় দেশ ভাঙবে। ছোট ছোট সামাদার গেলি চালাবে এই কাবে, ছোট কয়েকটা দেশ ভেঙে যাবে, আর বড় একটা দেশও ভেঙে যেতে পারে যদি ভারত রাইজ করে। এই জন্য তাদের মাথা খারাপ। মাথা খারাপটা ওইখানে, কারণ এদের মাথা খারাপ হয়ে গেছে, বেলুচিস্তান ভেঙে যাচ্ছে, পেয়ারা পাকিস্তান এদের কষ্ট, তারপরে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসতেছে, এই খবরে আরো তাদের মাথা নষ্ট। সেই জন্য তারা এখন চিন্তা করতেছে যে নরেন্দ্র মোদী হটাও, কিন্তু নরেন্দ্র মোদীকে হটাইলেও কাজ হবে না। ধরে নেন, ধরে নিলাম কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় ধরে নিলাম নরেন্দ্র মোদী হটিয়ে গেল, কি হইলো তাতে? 5 বছর রাখবেন পিছনে, 5 বছর বিরুদ্ধে সরাই রাখবেন, 10 বছর, তারপরে হয়ে যাবেন। এই আগামীর ভারত কিন্তু বিজেপির হাতে, আপনি নিশ্চিত থাকেন। বামপন্থী 29 সালে ভারতের বামপন্থী নীল গায়েব হয়ে যাবে, ঠিক যেমন বাংলাদেশের বামপন্থী 2005 সালের পরে -29-এ 2024 সালের পরে এই তথাকথিত জুলাই সন্ত্রাসের ফাত্রামি আন্দোলনের পরে এটা মাইনাসে চলে গেছে, এখন -29 আছে। তেমনি ভারতে 29 সালে দেখবেন এগুলো চলে যাবে। ইভেন অবশ্যই ভারতের বিজেপি সরকার একসময় পতন ঘটবে, ন্যাচারালি ভোটের মাধ্যমে ঘটবে, আপনি তো জোর করে নিতে পারবেন না, কারণ এখানে তো ওয়াগার পাবেন না, এসে বলবে যাই নরেন্দ্র মোদী তুমি ভাগো, ভাই নরেন্দ্র মোদী তোমার ধরলাম, এইভাবে তো ভারতের কোনো সেনাপতি পারবে না, কারণ ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠিত, ওইখানে আপনি ফাতরামি করতে পারবেন না। আর ভারত যদি না ভাঙে তাহলে কয়েকটা দেশ ভেঙে যাবে, এই ভয়ে তারা ভারত ভাঙার চেষ্টা করতেছে। তবে এরা সফল হবে না, কারণ হচ্ছে শোনেন, ওটা ভারত, বাংলাদেশ না।
আপনি চাইলে ওখানে নামাইতে পারবেন না, এত সস্তা, অত নালিয়া দেশের না। তবে এরা যারা করতেছে, এরা আন্দোলন করে আসলে 2029 সালে নরেন্দ্র মোদীর কমপক্ষে 20 থেকে 25টা সিট বৃদ্ধি করে দেবে। জি ধন্যবাদ, আমি একাই অনেক লম্বা কথা বললাম। এবার আমি আমাদের পিনাকি, মহামান্য চিঙ্গুমা পিনাকি ও মহামান্য আদম ব্যাপারী ইউনুসের প্রতিবেশী হায়দার ভাইয়ের গল্প শুনবো।